হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ ভালো আছো। আজকে আবারও আমি শুরু করতে চললাম ক্লাস 12 সেমিস্টার 3 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটি থেকে এমসিকিউ সমাধানের আরেকটি পার্ট। আজকে আমরা করব তড়িৎ চুম্বকত্ব অধ্যায়ের পার্ট 2। চলো তাহলে আমি শুরু করে দিলাম আজকের ক্লাস। কোশ্চেন নম্বর 7 কি বলা হয়েছে? কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমান ভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করার পর উভয়ই বৃত্তাকার পথে বেঁকে গেল। এদের বৃত্ত পথের বক্রতা ব্যাসার্ধের অনুপাত আর আলফা বাই আর পি এর মান কত হবে? 1, 1/2, 1/4 না 4? আচ্ছা, তো আমরা জানি যে কোনো কিউ আধানগ্রস্ত কণা যদি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে ভি বেগে প্রবেশ করে তার বৃত্তপথের ব্যাসার্ধ কত হয়? আর ইজিক্যাল টু এম ভি বাই কিউ বি, তাই না? যদি আমরা এটা স্মরণ করতে না পারি তাহলে সহজেই আমরা এটাকে কি করে মনে রাখতে পারি? আমরা জানি যে কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে সেই ক্ষেত্রে অভিকেন্দ্র বল কাজ করে। অভিকেন্দ্র বলের রাশিমালা কত হয়? এম ভি স্কোয়ার বাই আর। এবং কিউ আধানগ্রস্ত কণা ভি বেগে যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে সেই ক্ষেত্রে তার উপর যে চৌম্বক বল সেটা কত হয়? সেটা হয় কিউ ভি বি, তাই না? তাহলে দেখো এইখান থেকে আমরা আরটা সহজে বের করে নেব। যদি আমাদের রাশিমালাটা মনে থাকে তো ভালো, না মনে থাকলে আমরা এখান থেকে বের করে নিতে পারবো। ভি এর সঙ্গে এই ভি কেটে গেল, ভি স্কোয়ারের সঙ্গে এই ভি কেটে গেল, অতএব আর ইজিক্যাল টু কী হয়ে যাবে? এম ভি বাই কিউ বি। ওকে, তাহলে এই ভ্যালুটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, আমাদের বের করতে বলেছে আর আলফা বাই, কি বের করতে বলেছে? আর আলফা বাই আর পি। তাহলে দেখো আর আলফার জন্য এখানে আমাদের আলফার রেসপেক্টিভে ভর, বেগ, আধান এবং ম্যাগনেটিক ফিল্ড তো একই থাকবে, সুষম চৌম্বক ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে আমরা কি করছি? আর আলফার জন্য ভর লিখলাম এম আলফা, বেগ ভি আলফা, আধান এটা কিউ আলফা, আর ম্যাগনেটিক ফিল্ড একই। আর প্রোটনের জন্য তাহলে এখানে একটা দাগ, আর প্রোটনের জন্য এমপি, তারপরে ভিপি, তারপরে কিউ, আচ্ছা এটা প্রোটন তাহলে পি লিখি, কিউপি, আর ম্যাগনেটিক ফিল্ড একই, সমান সমান, আচ্ছা আমি এইখানে লিখছি সমান সমান এম আলফা ভি আলফা বাই কিউ আলফা বি ইন্টু নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিউপি বি এমপি ভিপি। কমন? এবারে দেখো আমরা এই যে আলফা কণা এবং প্রোটন কণা তার ভর, বেগ, এই জিনিসগুলো আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে লিখব যে আমরা জানি একটা প্রোটন কণার একটা আলফা কণার যে ভর, একটা প্রোটন কণার ভরের কত হয়? 4 গুণ, এবং একটা আলফা কণার যে আধান সেটা প্রোটন কণার আধানের হবে দ্বিগুণ। তাহলে লিখব যে আমরা জানি একটি আলফা কণার ভর প্রোটনের ভরের 4 গুণ এবং আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ। ঠিক আছে, আলফা কণার ভর হলো প্রোটনের ভরের 4 গুণ এবং আধান হলো প্রোটনের ভরের দ্বিগুণ। তাহলে সর্বপ্রথম আমরা কি করি? ধরি প্রোটনের ভর এটাকে বললাম আমি এমপি। প্রোটনের ভর এমপি, অতএব আলফা কণার ভর কত হবে? আলফা কণার ভর এটা হয়ে যাবে 4 এমপি। এবার আধান, প্রোটনের আধান সেটাকে আমি বললাম কিউ। প্রোটনের আধান কিউ, আর অতএব আলফা কণার আধান
সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে আমাদের 2q, যেহেতু দ্বিগুণ। এরপরে আমাদের কোশ্চেনে বলা ছিল যে এদের ভরবেগ সমান। তাহলে এদের ভরবেগ যদি সমান হয় সেইখান থেকে আমরা এদের অনুপাতটা বের করে নিব। ঠিক আছে, আচ্ছা এটাকে এদিকে ক্লিয়ারই করে দিচ্ছি, এদিকে লাগবে না আর। তারপর লিখব যে প্রশ্নানুযায়ী আবার কি বলা হয়েছে, প্রশ্নানুযায়ী এদের ভরবেগ সমান। অতএব আলফা কণার ভরবেগ আর প্রোটন কণার ভরবেগ, আমরা বেগটা ধরে নিব। প্রোটনের যে বেগ সেটাকে বললাম ভিপি, আর আলফা কণার যে বেগ, আলফা কণার বেগ সেটাকে বললাম ভি আলফা। এবার প্রশ্নানুযায়ী এদের ভরবেগ সমান, আমরা ভরটা তো বের করে নিয়েছি, অতএব এমপি আর ভিপি ইজিক্যাল টু এটা আলফা কণার ভর 4 এমপি ইন্টু ভি আলফা। অতএব ভিপি বাই এমপি, এমপি কেটে যাবে, ভি আলফা এটাকে এই পারে নিয়ে আসলাম, সমান সমান 4, এটা হয়ে গেল 4। তাহলে এই অনুপাতটা আমরা বের করে রাখলাম। এবার এখানে শুধু ভ্যালুগুলো বসাবো। প্রথমে কি আছে, এম আলফা, এম আলফার ভর এই যে 4 এমপি, 4 এমপি। ভি আলফা, ভি আলফাটাকে আমি এইখানে আগে আমরা কিউপিটা বসিয়ে নিই। কিউপি অর্থাৎ প্রোটন কণার যে আধান সেটা কিউ ধরা হয়েছে, তারপরে আমি ভি আলফা লিখলাম বাই কিউ আলফা, কিউ আলফা এটা 2 কিউ। তারপরে এমপি প্রোটন কণার ভর, আচ্ছা প্রোটন কণার ভর এমপি ধরা হয়েছে, এমপি, আর ভিপি ইন্টু ভিপি অর্থাৎ আমাদের যে প্রোটনের বেগ। তাহলে দেখো এই এমপি এর সঙ্গে এমপি কেটে যাবে, কিউ এর সঙ্গে কিউ কেটে যাবে, এটা দিয়ে এটাকে কেটে দেবো 2 দিয়ে 4কে কেটে দেবো 2। আচ্ছা এবার ভি আলফা বাই ভিপি, এখানে দেখো আমাদের কি বের করা আছে, ভিপি বাই ভি আলফা ইজিক্যাল টু 4। তাহলে ভি আলফা বাই ভিপি ইজিক্যাল টু হবে 1/4। তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি 2 আর এটা পাবো 1/4। তো আমাদের উত্তর কত হয়ে গেল, এটা দিয়ে এটাকে কেটে দেব 2, তাহলে থাকছে 1/2। অতএব আমরা বলতে পারি যে আমাদের যে অনুপাত আর আলফা অনুপাত আর পি ইজিক্যাল টু হবে 1:2। হ্যাঁ, এবার 1:2 কোন অনুপাত, আচ্ছা শুধু 1/2ই করা আছে, তাহলে আমরা উত্তরটা এখানে লিখে দিলাম সরাসরি, এটা হলো 1/2। 1/2 কোন অপশানে আছে, এটা আছে অপশান বিতে, অপশান বিতে। এই গেল আমাদের 7 নম্বর। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 8। কি বলা হয়েছে, একটি আধানগ্রস্ত কণা সমপ্রাবল্যের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদ্রুতিতে আবর্তন করছে, ওই গতির পর্যায়কাল আর ও ভি উভয়ের উপর নির্ভরশীল, আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল নয়, আর এর উপর নির্ভর করলেও ভি এর উপর নির্ভরশীল নয়, ভি এর উপর নির্ভরশীল করলেও আর এর উপর নির্ভরশীল নয়। আচ্ছা এইবার আমাদের এই যে আধানগ্রস্ত কণা কোনো চৌম্বকক্ষেত্রের মধ্যে, সমপ্রাবল্যের চৌম্বকক্ষেত্রের মধ্যে প্রবেশ করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে, তাহলে দেখো এই যে আমাদের বস্তু যখন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে তার রাশিমালাটা এক্ষুনি আমরা লিখেছিলাম, তাই না? সেখান থেকে আমরা পর্যায়কালটা বের করে নেব। কোশ্চেন নম্বর 8 লিখব যে আমরা জানি আর ইজিক্যাল টু এমভি বাই কিউবি, এটা হয়েছিল, তাই না? এবার এখান থেকে যদি আমরা এটা ক্যাপিটাল আর হবে প্রশ্নানুযায়ী এমভি বাই কিউবি, এখান থেকে যদি আমরা ভি বের করি তাহলে ভি হয়ে যাবে কিউ বি আর বাই এম। এবার পর্যায়কাল কি হয়, পর্যায়কাল
পর্যায়কাল টি ইজিক্যাল টু মোট পথ। তাহলে মোট পথ কত? একটা বৃত্তাকার পথের যে মোট পথ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই সম্পূর্ণ পথটাকে কি বলা হয়? পরিধি। পরিধি 2 π r। আর গতিবেগ পর্যায়কাল ইজিক্যাল টু দূরত্ব বাই সময়, দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ হলো v। এটা হলো পর্যায়কাল। আচ্ছা, এইবার v এর মানগুলো এখানে আমরা বসাবো। 2 π r বাই কিউ বি আর, আর এমটা নিচে আছে তাহলে এটা চলে গেল উপরে। এই আর কেটে গেল, তাহলে থাকছে 2 π m বাই কিউ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি পর্যায়কাল আর এবং ভি, হ্যাঁ, আর এবং ভি উভয়ের উপরই নির্ভরশীল নয়। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান বি। এই গেল আমাদের 8 নম্বর। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9। কী বলা হয়েছে? একটি তড়িৎবাহী দীর্ঘ রুজু তার বহিস্থ চুম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আছে। তারটির উপর সর্বোচ্চ বল অনুভব করবে যদি থিটা কত হয়? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আমরা চুম্বক বলের রাশিমালা জানি, এফ ইজিক্যাল টু কিউ ভি বি সাইন থিটা। এফ সমান সমান কি? কিউ ভি বি সাইন থিটা। এবার এই বলটার মান কিউ ভি বি যদি কনস্ট্যান্ট থাকে, এই বলটা কার উপর নির্ভর করে থাকে? সাইন থিটার উপরে। এবার সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হয়? 1। কত ডিগ্রিতে? সাইন 90 ডিগ্রিতে। অতএব থিটা সমান সমান কত হবে? 90 ডিগ্রি। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান ডি। এই গেল আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এরপর আমি শুরু করলাম কোশ্চেন নম্বর 10। কী বলা হয়েছে? একটি বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর এবং সেটিতে স্থির প্রবাহমাত্রা আই প্রবাহিত হচ্ছে। তারটিকে সুষম চৌম্বকক্ষেত্র বিতে এমনভাবে রাখা হলো যে বি এর অভিমুখ বৃত্তাকার তারটির তলের উপর লম্ব। তারের উপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান কত হবে? 4টা অপশান দেওয়া আছে। দেখো, এই হলো আমাদের কাছে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপ যার মধ্যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তারপর বলা হয়েছে যে এই তারকে সুষম চৌম্বকক্ষেত্রে এমনভাবে রাখা হলো যে চৌম্বকক্ষেত্র যেন এই তারটির তলের উপর লম্ব হয়। তাহলে এই তারটির তলের উপর লম্ব ডাইরেকশন কোনটা? এইটা। তাহলে চৌম্বকক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে? বাইরের দিকে। সেই জন্য আমরা ডট দিয়ে প্রকাশ করেছি, চৌম্বকক্ষেত্র ডট দিয়ে প্রকাশ করেছি। এবার আমরা একটা তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যখন আই কারেন্ট প্রবাহিত হবে সেটাকে কোনো চৌম্বকক্ষেত্রের মধ্যে রাখা হবে। তার উপর ক্রিয়াশীল চৌম্বক বলের যে রাশিমালা সেটা জানি। কোনো তড়িৎবাহী তারের উপর প্রযুক্ত চৌম্বক বল এফ ইজিক্যাল টু বি আই ডেল এল সাইন থিটা, যেখানে আমাদের থিটা হয়ে যাবে 90 ডিগ্রি। এবার দেখো আমরা কি করছি, এই যে একটা বৃত্তাকার লুপ আছে, এই বৃত্তাকার লুপের ডান প্রান্তের ক্ষুদ্র একটা অংশ ডেল এল এবং বাম প্রান্তের ক্ষুদ্র একটা ডেল এল অংশ কল্পনা করে নেব। তাহলে এই ডেল এল অংশে প্রথমত বল বের করব এবং এই ডেল এল অংশে বল বের করব। তো এই ডান প্রান্তের বলটাকে আমি বলে দিলাম dF1। অতএব dF1 ইজিক্যাল টু ইন্টিগ্রেশন BI ডেল এল আর সাইন থিটা, যেহেতু থিটা 90 ডিগ্রি তাহলে আমাদের এটা হয়ে যাবে 1। তাহলে এটা আমরা কত পাচ্ছি? BI ডেল এলই পাবো, কারণ আমরা শুধু ডেল এল অংশের জন্যই বের করছি, গোটা তারের জন্য না। আচ্ছা, এর অভিমুখ সার কোন দিকে হবে? এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে কোনো তড়িৎবাহী তারে সেটাকে বি চৌম্বকক্ষেত্রের মধ্যে রাখা হলে এই ম্যাগনেটিক ফোর্স, হ্যাঁ, চৌম্বক বলের অভিমুখ বের করার জন্য আমরা ব্যবহার করব ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। কীভাবে? এই ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ব্যবহার করে আমরা চৌম্বক বলের অভিমুখ নির্ণয় করতে পারবো। তার জন্য আমাদের যে তর্জনী, মধ্যমা এবং বুড়ো আঙুল একে পরস্পরের সমকোণে রাখতে হবে। তর্জনীকে সবসময় চৌম্বকক্ষেত্র বরাবর এবং মধ্যমাকে আমরা রাখবো তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখে। তাহলে বুড়ো আঙুল চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে দেখো আমরা চৌম্বকক্ষেত্রকে বাইরের দিকে ধরেছি। এই হলো আমাদের চৌম্বকক্ষেত্র। চৌম্বকক্ষেত্র কোন দিকে? বাইরের দিকে। চৌম্বকক্ষেত্রকে রাখলাম বাইরের দিকে। আর কারেন্ট যাচ্ছে উপরের দিকে। এই গেল কারেন্ট উপরের দিকে, এই গেল কারেন্ট উপরের দিকে। তাহলে বুড়ো আঙুল কোন দিকে নির্দেশ করেছে? বাইরের দিকে। তাহলে দেখো বুড়ো আঙুল নির্দেশ করছে বাইরের দিকে। কমন? এই জন্য এই বলের ডাইরেকশন হলো বাইরের দিকে। তাহলে এটা
হচ্ছে আমাদের এই বলের ডাইরেকশন হচ্ছে ওই এই বিন্দুটার নাম দিলাম ও, এটাকে আমি যদি পি বলে দিই তাহলে এটা হবে ওপি অভিমুখে। ঠিক আছে, আচ্ছা এবার এটা এই প্রান্তে বলটা বের করব। এখানকার বলটাকে আমি বলে দিলাম DF2, অতএব DF2 BI del L1, যেহেতু আমরা এখানেও del L অংশের জন্যই বল বের করব, অতএব এটাও পাবো আমরা BI del L। এবার এর অভিমুখ কোন দিকে? এইখানে কারেন্ট প্রবাহিত হবে নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র এখনো বাইরের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র হলো বাইরের দিকে, কারেন্ট দেখো নিচের দিকে। কারেন্ট এবার নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। এবার এই বুড়ো আঙুলটা কোন দিকে নির্দেশ করেছে? বাইরের দিকে, সেই জন্য DF2 হলো। এবার DF2 কোন দিকে আমরা বলবো? PO বরাবর, PO বরাবর। ঠিক আছে, বা PO অভিমুখে। এটা ছিল OP, এটা ছিল PO। তাহলে দুটো বল দেখো, দুটো বল সমান কিন্তু বিপরীতমুখী, তাই এই তারের ক্ষেত্রে এরকম অসংখ্য বিপরীত অংশ আমরা কল্পনা করতে পারি। এই অংশের বিপরীত অংশ এখানে থাকবে, এই অংশের বিপরীত অংশ এখানে থাকবে। তাহলে এরকম প্রত্যেকটা বল, চৌম্বক বল পরস্পরকে কী করবে? ক্যান্সেল করে দেবে। ফলে ওভারঅল যে নেট ফোর্স সেটা আমরা কত পেয়ে যাব? 0। তো 10 নম্বরটার উত্তর হবে আমাদের 0। এটা আছে অপশান সিতে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 11। 11 নম্বরে কী বলা হয়েছে? একটি পরীক্ষাধীন আধান 1.6 × 10⁻⁻19 কুলম এবং ম্যাগনেটিক ফিল্ড B = 2i cap + 3j cap ওয়েবার m/2। একটি চৌম্বক ক্ষেত্রে V = 2i cap - 3j cap m/s (1) বেগে গতিশীল ওই আধানটির উপর ক্রিয়াশীল বল। আচ্ছা, চৌম্বক বল বের করতে হবে, শুধুমাত্র রাশিমালাগুলো ভেক্টর রূপে দেওয়া আছে, কিচ্ছু না, সিম্পল অঙ্ক। F = Q, V × B ব্যবহার করব আমরা। আমরা জানি চৌম্বক বল F = Q V × B, এটা ভেক্টর। কিউ এর মান কত? 1.6 × 10⁻⁻19। এবার ভি আর বি বসাবো। ভি কত? 2i cap + 3j cap × 2i cap, বি বসাবো 3j cap। ঠিক আছে, 1.6 × 10⁻⁻19। হ্যাঁ, এবার ক্রস প্রোডাক্ট করতে হবে। তাহলে দেখো i cap j cap, i cap j cap, দুটো রাশিমালার জন্য ক্রস প্রোডাক্ট কী হয়? i করলে তো 0 হয়ে যায়, i এর সঙ্গে জেটা গুণ 3 × 2 = 6, আর j এর সঙ্গে আইটা গুণ 3 × 2 = 6, মাঝখানে মাইনাস, আর এটা কি হবে? k cap। তাহলে এটা হয়ে গেল আমাদের 0, তাহলে সম্পূর্ণটা হয়ে যাবে 0। তাহলে এক্ষেত্রে চৌম্বক বল হয়ে যাবে আমাদের অপশান 0 কোনটাতে আছে? হ্যাঁ, অপশান এ। এরপরে এর একটা অনুরূপও দেওয়া আছে, এটা 11 নম্বর, 10 নম্বর তো আগেই হয়েছে, এটা 11 নম্বর। 11 অনুরূপ একটি ইলেকট্রন ভি, তার যে রাশিমালা i cap + 2j cap m/s বেগে একটি চৌম্বক ক্ষেত্রে বি, এবার বি এর রাশিমালা 2i cap + 2j cap ওয়েবার m/2 এর মধ্যে গতিশীল ইলেকট্রনটির উপর ক্রিয়াশীল বলের মান ও দিক। আচ্ছা, মান ও দিক একই অঙ্ক। আমরা জানি চৌম্বক বল এটা, ইলেকট্রনের মান বসাবো, আধানের মান বসাবো। এবার ভি আর বি এর সামান্য পরিবর্তন, ভি এখানে কি দেওয়া হয়েছে? তাহলে এটা আমরা করছি, আগে লিখে দিলাম অনুরূপটা কিন্তু, হ্যাঁ 11 অনুরূপ। এবার ভি দেওয়া হয়েছে আমাদের শুধু i cap + 2j cap, হ্যাঁ এটা হলো ভি, আর বি হলো 2i cap + 2j cap, 2i cap + 2j cap। তাহলে এই রাশিমালাগুলো চেঞ্জ হয়ে যাবে। 1.6
হ্যাঁ, ইলেকট্রনের আধান, বুঝে গেছে, ইলেকট্রনের আধান। তাহলে এবার আমরা নেগেটিভটা বসিয়ে নেব, আমরা মানটাই বের করব, শূন্যই নেগেটিভ চিহ্নটা পরবর্তীকালে নেগলেক্টই হয়ে যায়। তাহলে আই ক্যাপের সঙ্গে জে ক্যাপ, এটা হবে 2, এটার সঙ্গে এটা -4 কে ক্যাপ, -1.6 ইন্টু 10⁻⁻19, আর এখানে হয়ে গেল -2 কে ক্যাপ। এরপরে গুণ করে দেব, তাহলে এটা হয়ে গেল আমাদের 16 দুগুণে 32, 3.2 ইন্টু 10⁻⁻19 কে ক্যাপ। এবার মান কত হবে বলটার, মড অফ এফ ইজিক্যাল টু 3.2 ইন্টু 10⁻⁻19 নিউটন, এবং ডাইরেকশন কে ক্যাপ অর্থাৎ পজিটিভ বা ধনাত্মক জেড অক্ষ বরাবর, ধনাত্মক জেড অক্ষ বরাবর। এটা আছে অপশন এ, ধনাত্মক জেড অক্ষ বরাবর, অপশন এ। এরপর আমরা চলে যাব কোশ্চেন নম্বর 12 নম্বরে কী বলা হয়েছে, এল বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার লুপের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, একে বি প্রাবল্যের একটি চৌম্বকক্ষেত্রে এমনভাবে রাখা হলো যাতে লুপের তল চৌম্বকক্ষেত্রের দিকে থাকে, লুপের উপর ক্রিয়ারত টর্কের মান। তো এল বাহু বিশিষ্ট একটি ত্রিভুজাকার লুপ, একে বি চৌম্বকক্ষেত্রে রাখা হচ্ছে এমনভাবে যাতে লুপের তল চৌম্বকক্ষেত্রের দিকে থাকে, লুপের তল চৌম্বকক্ষেত্রের দিকে থাকে, এটা হচ্ছে কথা। কোশ্চেন নম্বর এটা কত, 12। এই হলো এল বাহু বিশিষ্ট একটা লুপ। তাহলে এই লুপের তল কোনটা, এইটা, তাহলে চৌম্বকক্ষেত্র কোন দিকে থাকবে, লুপের তলের দিকে, এটাকে আমরা ডট বলবো। হ্যাঁ, চৌম্বকক্ষেত্র। আচ্ছা, এর মধ্যে দিয়ে এবার আই কারেন্ট প্রবাহিত হবে। তো আমরা কি জানি, যে আমরা জানি আমাদের টর্কের রাশিমালা বের করতে বলেছে। আমরা জানি কোনো কুণ্ডলীর মধ্যে ক্রিয়াশীল, কোনো কুণ্ডলীর মধ্যে আই কারেন্ট প্রবাহিত হলে টর্ক টাউ সমান সমান হয় বি আই এ সাইন থিটা। ওকে, এইবার দেখো থিটা এখানে তো 90 ডিগ্রি, আর বি এর মান তো বিই থাকবে, আই তো আই থাকবে। এবার এ, আমাদের এই যে কুণ্ডলীটা আছে, কুণ্ডলীটার জন্য এই ক্ষেত্রফলটা কত, সেটাই ছিল আমাদের নির্ণয় করার বিষয়। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এল। এবার এল বাহু বিশিষ্ট ত্রিভুজ, তাহলে এল বাহু বিশিষ্ট যদি ত্রিভুজ হয়, এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল কী হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এটা আমরা বসাবো √3/4 ইন্টু এল স্কোয়ার, সাইন থিটা হলো 1, থিটা যেহেতু 90 ডিগ্রি। তাহলে কী লিখছি, 3/4 আগে লিখলাম BIL স্কোয়ার, BIL স্কোয়ার। এটা কোন অপশানে আছে, 3/4 IBL এর স্কোয়ার, এল এর স্কোয়ার, এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 12 নম্বর। তারপরে আমরা চলে যাব 13। আচ্ছা, 13তে বিবৃতি ও কারণ দেওয়া আছে। কি বলা হয়েছে, একটি অঞ্চলের মধ্যে অতিক্রম করার সময় যদি একটি ইলেকট্রন বিক্ষিপ্ত হয়, তাহলে এটি কেবলমাত্র সম্ভব যদি ওই অঞ্চলে কোনো চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব না থাকে। আচ্ছা, যদি ইলেকট্রন বিক্ষিপ্ত হয়, হ্যাঁ, তাহলে চৌম্বক ক্ষেত্র এর অস্তিত্ব না থাকে, তাহলে চৌম্বক ক্ষেত্র থাকলেও তো বিক্ষিপ্ত হয়, তাই না? যদি ইলেকট্রন ভি বেগে লম্বভাবে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, তাহলেও কিন্তু ওই আধানগ্রস্ত কণা বিক্ষিপ্ত হবে। তাহলে এ নম্বর অপশানটা ভুল আছে। যদি এ নম্বর অপশানটা ভুল থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে এ সঠিক নয়, 8 সঠিক, মানে অপশান সি। এবার 8টা কী বলা হয়েছে দেখো, ইলেকট্রনের উপর ক্রিয়ারত বল চৌম্বক বলের সঙ্গে সমানুপাতিক। হ্যাঁ, ইলেকট্রনের উপর যে ক্রিয়ারত বল এফ ইজিক্যাল টু কী হয়, কিউ ভিবি। আমরা 13 নম্বর করছি। তো
এ নম্বর অপশানটা তো ভুল আছে, মানে কারণ যেটা দেওয়া আছে, বিবৃতি যেটা দেওয়া আছে, বিবৃতি এ, সেটা তো ভুল আছে। এবার কারণ যেটা বি বলা হয়েছে, আর বলা হয়েছে, কারণ এটা ঠিক আছে। কারণ এফ ইজিক্যাল টু হয় কিউ ভি বি, অতএব আমাদের যে এফ সেটা কার সমানুপাতিক? চৌম্বক বলের সমানুপাতিক, এফের সমানুপাতিক, চৌম্বক ক্ষেত্রের সমানুপাতিক। এফ সমানুপাতিক হয়ে যাবে বি যদি কিউ আর ভি ধ্রুবক থাকে। তাহলে এটা ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হলো তাহলে আমাদের অপশান সি। হ্যাঁ, এ সঠিক নয়, আর সঠিক, অপশান সি। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 14। কী বলা হয়েছে? সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির উপর, চারটা অপশান দেওয়া আছে। কি বললো? বল থাকবে কিন্তু টর্ক থাকবে না, টর্ক থাকবে কিন্তু বল থাকবে না, বল ও টর্ক উভয়ই থাকবে, বল বা টর্ক কোনোটিই থাকবে না। সেম অঙ্ক আমরা ইলেকট্রিক ফিল্ড অধ্যায়ে করে থাকি, যে একটা যদি দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, তার উপর ক্রিয়াশীল, তার উপর কোনটি থাকবে। এরকমই এটাও, এইখানেও আমরা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি চুম্বককে স্থাপন করলে তার উপর শুধুমাত্র টর্ক থাকবে কিন্তু কোনো বল থাকবে না। কোশ্চেন নম্বর 14। তাহলে এটা উত্তর হয়ে যাবে অপশান বি, টর্ক থাকবে বল থাকবে না। কোশ্চেন নম্বর 14 লিখব যে সুষম চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে একটি চুম্বককে স্থাপন করলে সেটির উপর টর্ক থাকবে কিন্তু বল থাকবে না। এটা হয়ে গেল অপশান বি। তারপরে চলে যাব কোশ্চেন নম্বর 15। 15 নম্বরে কী বলা হয়েছে? একটি তড়িৎবাহী তারের মাঝখানে আর ব্যাসার্ধে একটি বৃত্তাকার লুপ থাকলে লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, আচ্ছা একটা ছবি দেওয়া আছে, আমাদের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বের করতে হবে। এই হলো আমাদের বৃত্তাকার লুপ, আর ব্যাসার্ধ বলে দেওয়া হয়েছে আর, এইভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এইভাবে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এবার আমাদের শুধুমাত্র বৃত্তাকার লুপের জন্যই চৌম্বক ক্ষেত্র বৃত্তের কেন্দ্রে বের করতে বলেছে, তাই না? আচ্ছা, তাহলে লিখব যে অর্ধবৃত্তাকার লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়? হাফ ইন্টু বৃত্তাকার লুপের জন্য চৌম্বক ক্ষেত্র কত? বাই 2 μ0I/2r। এবার যদি আমরা এই অংশের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র, এই অংশের জন্য এখানে চৌম্বক ক্ষেত্র বের করি, তবুও সেই দুটো ভ্যালু কিন্তু 0 0, কারণ চৌম্বক ক্ষেত্র যখন আমরা একদম অক্ষের উপর বের করব, এই বিন্দুটা তো এই তারের অক্ষের উপর আছে, সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হয়ে যাবে 0, এবং এই তারের জন্য এই বিন্দুটা অক্ষের উপর আছে, অক্ষের উপর বের করতে হলে চৌম্বক ক্ষেত্র বের করলে সেটা আমরা 0 পেয়ে যাব। কেমন? তাহলে এটা হয়ে যাবে μ0I/4r। এটা কোন অপশানে আছে? μ0I/4r, এটা আছে অপশান ডিতে। এই গেল আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ক্লাসটি আমি এখানেই রাখছি। ধন্যবাদ।